স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান? সুযোগ আপনার হাতের কাছেই। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। পুরোহিত ভাতা দেওয়ার ঘোষণা, সেটা 5 মাসের জন্য যদি ভাতা দিয়ে এ যাত্রায় পার পাওয়া যায় তার চেষ্টা। 10 বছর ধরে ইমাম ভাতা দিয়ে গেলেন, একবারও পুরোহিতদের কথা মনে পড়ল না। এখন যখন বিদায়ের বেলা আসন্ন, তখন পুরোহিতদের কথা মনে পড়ল। আমি তো মনে করি যেটা সম্পূর্ণ একটা ধোঁকাবাজির ছক বলে আমার মনে হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, 8,000 পুরোহিতকে ভাতা কেন? পশ্চিম বাংলায় তো 8 লক্ষেরও বেশি পুরোহিত আছে। তা 8 লক্ষের বেশি পুরোহিত যদি থাকে, তাদের মধ্যে 8,000 পুরোহিত বাঁচল কে? এ প্রশ্ন আমি মুখ্যমন্ত্রীকে করতে চাই। কেন সংখ্যাটা 8,000? 8 লক্ষ থেকে 8,000 পুরোহিত বাছার প্রক্রিয়া কি তা সরকার খোলসা করে বলুক। এবং এমন তো নয় যেই 8,000 পুরোহিতের নাম করে তৃণমূলের কার্যকর্তাদের ইলেকশন ভাতা দেওয়ার একটা নতুন প্রচেষ্টার মধ্যে দিয়ে শুরু হয়েছে। সেই কারণে পরিষ্কার রূপে বলতে চাই, যেমন ইমামদের ভাতার ক্ষেত্রে কোনো বাজ বিচার হয়নি, ইমামদের ভাতার ক্ষেত্রে কোনো কাটছাট করা হয়নি, একইভাবে যদি ভাতা দিতে হয় তাহলে সমস্ত পুরোহিতকে ভাতা দিতে হবে, যেমন সমস্ত ইমামকে ভাতা দিয়েছে। শুধুমাত্র বেছে বেছে কিছু তৃণমূলী কার্যকর্তাকে ভাতা দিয়ে তাদের যে নির্বাচনী প্রচারের কাজ করানো, এই জাতীয় নীতির আমরা তীব্র বিরোধিতা করছি। সেই কারণের জন্য যদি ভাতার প্রশ্ন হয়, তাহলে ইমাম ভাতা যেরকম সমস্ত ইমামকে দেওয়া হয়েছে, তেমনি সমস্ত পুরোহিতকেও পুরোহিত ভাতার আওতায় আনা হোক। কিন্তু রাজ্য সরকার তো শুধুমাত্র লোক ঠকানোর জন্য, ইলেকশন স্টান্টবাজি করার জন্য এই জাতীয় ভাতার ব্যবস্থা করেছে। আর প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা চলছে, তাকে এই সরকার বাংলা আবাস যোজনায় রূপান্তরিত করেছে। টাকা দেবেন প্রধানমন্ত্রী, আবাস যোজনার সব প্রধানমন্ত্রী, শুধু নামটা পরিবর্তন করে ফয়দা লুটবে ওরা। এ জিনিসও চলতে দেওয়া যেতে পারে না। সেই কারণে এই বিষয় নিয়ে আমরা মানুষের দরজায় দরজায় যাব, মানুষের কাছে এই ব্যাপারে প্রচারাভিযান চালাবো যে তৃণমূল সরকার যারা এতদিন ধরে হিন্দু মানসিকতার বিরুদ্ধাচরণ করে এসছে, আজকে তারা রামায়ণ, মহাভারত, বৈষ্ণব পদাবলী এই সমস্ত খুঁজে খুঁজে বের করছে। আজকে পুরোহিতদের কথা মনে পড়েছে। পুরোহিতরা তো অনেক দিন ধরে অ্যাসোসিয়েশন করে তারা তাদের দাবি জানাচ্ছে। এতদিন মনে পড়েনি পুরোহিতদের দাবির কথা। এখন যখন মরণকালে হরির নাম বলে বাংলা একটি প্রবাদ আছে, সেই প্রবাদ এখন সার্থক করতে চলছে মমতা ব্যানার্জি। এই ভাতার ছলচাতুরি করে কোনোভাবেই কোনো মানুষের মনকে তৃণমূলের দিকে নিতে পারবে না। তার কারণ তৃণমূল মানেই বিনাশ, এটা বাংলার সর্বস্তরের মানুষ বুঝে গিয়েছে। যে হিন্দি ভাষীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এত বিষোদ্গার করেছে, যদি চান মুখ্যমন্ত্রী, তাহলে ওনার হিন্দি ভাষী মানুষের বিরুদ্ধে বিষোদ্গারের সেই ভিডিওগুলিও আমরা উপস্থাপিত করে দিতে পারি। আর সমস্ত প্রেসের যারা লোকেরা আছে, তাদের প্রত্যেকের কাছেই হিন্দি ভাষী বিরোধী মমতা ব্যানার্জি স্টেটমেন্টের ক্লিপিংস আপনাদের কাছে আছে।
আমরাও সেই ক্লিপিংসগুলো যথাসময় মানুষের সামনে হাজির করব। আজকে হিন্দিভাষী মানুষের জন্য কমিটি করে হিন্দিভাষী মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা, এই মমতা ব্যানার্জি ব্যারাকপুরে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগানধারীদের গালি দিচ্ছে বলে বিহার, ইউপি থেকে, অন্যান্য বাংলার বাইরে থেকে সমস্ত একদল লোক এখানে এসে ঠাঁই পেয়েছে, আমরা আশ্রয় দিয়েছি বলে ঝেঁটিয়ে বিদায় করে দেবো। কত রাজ্যের কত রকম কথা ভুলে গেছেন মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী এই কলকাতার বুকে সভা করে পরিষ্কার বললে হিন্দিভাষী মানুষ যারা, তারা এই রাজ্যের মেহমান, এই রাজ্যের অতিথি, অতএব রাজ্যের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না। আছেন, খাচ্ছেন, দাচ্ছেন, থাকুন, অতিথির মতো থাকুন, রাজ্যবাসী হতে যাবেন না। যিনি হিন্দিভাষীদের পক্ষে এই জাতীয় অপমানকর বক্তব্য হাজির করেন, যারা বংশ পরম্পরায় এখানে হিন্দিভাষী হওয়া সত্ত্বেও বাংলায় থাকতে থাকতে বাঙালি বনে গেছে, তারা প্রচুর লোকাক্ষেপ করে বলেছে যে এতদিন বাদে আমাদেরকে এই রকম কথা শুনতে হলো। দুঃখ পরিতাপ প্রচুর মানুষ করেছে। সেই কারণে আমি বলতে চাই, যারা প্রাদেশিকতা খুঁজিয়ে তোলার চেষ্টা করেছে, আজকে তারা বেকায়দায় পড়ে এখন হিন্দিভাষীদের প্রতি প্রেম জাগানোর চেষ্টা করছে। সব মানুষ বুঝতে পারছে। সেই কারণে এই সমস্ত কাজ করে এই সরকার আরো বেশি এক্সপোজ হবে। এই সরকারের যে কর্মহীনতা, এই সরকারের বিচ্ছিন্নতা পলিসি, এই সরকারের বিভাজন নীতি, সমস্ত কিছু মানুষের সামনে আরো বেশি উঠে আসবে বলে আমি মনে করি। এবং হাইকোর্ট ইমাম ভাতা দেওয়া বেআইনি ঘোষণা করেছিল, কিন্তু সরকার সেই বেআইনি কাজকে আইনিভাবে করছে। অতএব আদালতকেও মানে না। কেন? ওরা নিজেরা ভাতা না দিয়ে ওয়াকফ বোর্ডের মাধ্যমে ভাতা দেওয়াচ্ছে। অর্থাৎ সরকার ওয়াকফ বোর্ডকে টাকা দিয়ে দিচ্ছে আর ওয়াকফ বোর্ড ভাতা দিচ্ছে। তার মানে হাইকোর্টের আদেশকে ঘুরিয়ে অবমাননা করছে এই সরকার। অতএব এটাও আমাদের নজরে আছে এবং এটাও আমরা যথাসময়ে আমরা মানুষের সামনে আরো ব্যাপকভাবে তুলে ধরব। না, এটা কি আপনারা একই রকম ভাবে এটার বিরুদ্ধে এটা তো আপনারা করছেন, মানে মামলা করুন বা আদালতে যাওয়ার? না না, আপাতত সরকার কি করে দেখি। আমি তো পরিষ্কার বলেছি, 8,000 লোক কেন, 8 লক্ষেরও বেশি পুরোহিত আছে। তাহলে যদি সব ইমামকে ভাতা দেওয়ার ব্যবস্থা হয়, সে যে বোর্ডের মাধ্যমেই হোক, সরকারি টাকা, যে বোর্ডের মাধ্যমেই ভাতা দেওয়ার ব্যবস্থা হোক, যদি ইমাম সবাই ভাতা পায়, মসজিদ সবাই ভাতা পায়, তো ইমাম মসজিদ ভাতা পেলে সব পুরোহিত ভাতা পাবে না কেন? এই প্রশ্নের জবাব আগে সরকার দিক। আর এই সরকার এই 8,000 ভাতা দেওয়া মানে সরকারের আসল চিত্রটা আরো ফুটে উঠবে। অতএব আমরা এটা ঘরে ঘরে মানুষের কাছে কাছে নিয়ে যাব, আর পরে যা কিছু অন্য পদক্ষেপ গ্রহণ করার সেগুলো নিয়ে পরে চিন্তা করব। আগে সরকারের পদক্ষেপ কি হতে চলেছে সেটা স্পষ্টভাবে আমরা দেখি। এটা কেন ভীতি তো এতদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ করতো, আল্লাহ আল্লাহ করতো, আর বলতো পরিষ্কার মমতা ব্যানার্জি, ক্লিপিংগুলি আপনাদের কাছে আছে, যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হবে, এই মমতা ব্যানার্জি স্টেটমেন্ট। এখন দেখছে যে গরু দুধ দেয় তার লাথি খেয়ে কাজ হবে না। সেই কারণের জন্য এখন আর ইনশাল্লাহ নেই, এখন আর একবারও আল্লাহর নাম করে না। এখন রামায়ণ, মহাভারত, বৈষ্ণব পদাবলী এই সমস্ততে ফিরে এসছে। বাংলার সমস্ত হিন্দু মহাত্মা যারা আছে তাদের দিকে ফিরে এসছে। এখন বজরং বলির নাম করতে শুরু করেছে। সেই করতে করতে এখন পুরোহিত এসে ঠেকেছে। এই বোর্ডগুলো গঠন করছে শুধুমাত্র এই নির্বাচনের আগে
ওই এলাকার মানুষদের বা ওই স্তরের মানুষদের, ওই সম্প্রদায়ের মানুষদের ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু এতে কোনো লাভ হবে না। কামতাপুরীদের বোর্ড গঠন হয়েছে, রাজবংশীদের বোর্ড গঠন হয়েছে, কি হয়েছে? ওই বোর্ডে মদখোরেরা আড্ডা বসে, তো সেই কারণের জন্য কোনো লাভ নেই। তো এই সরকারের কোনো উন্নয়নের দৃষ্টিভঙ্গি নেই, এই সরকারের হচ্ছে ধোঁকা দেওয়ার দৃষ্টিভঙ্গি, লোক ঠকানোর দৃষ্টিভঙ্গি। সেই কারণের জন্য যে বোর্ডই গঠন করুক আর যাই গঠন করুক, ওটা একটা অকেজো বোর্ড হয়ে থাকবে। সেই অকেজো বোর্ডের দ্বারা কোনো জনমানুষের কোনো চাহিদা পূরণ হতে পারে না। আর সেই কারণের জন্য আমি মনে করি যে সব বোর্ড গঠন করে কিচ্ছু হবে না। কিন্তু এটা বুঝতে পারছে সবাই যে মমতার সরকার যে বেকায়দায় আছে, তৃণমূল যে ধরেই নিয়েছে যে তারা ক্ষমতা হারা হচ্ছে, এই পদক্ষেপগুলি একটার পর একটা যা নিচ্ছে সেটা তার সবচেয়ে বড় প্রমাণ। যদি সত্যিকারের করার ইচ্ছা থাকতো তাহলে আগামী নির্বাচনের পরে করতে পারত, নতুন সরকার এসে করতে পারত। কিন্তু জানে সরকার আর রিনিউ হবে না, সেই কারণে যাবার আগে যত দিকের যত প্রচেষ্টা আছে, যত লোক দেখানোর ব্যবস্থা আছে, সব দেখিয়ে তারপরে ওরা হাঁটতে হাঁটতে ওদের সর্বশান্ত হবে, ওদের এটাই সেই রাস্তায় নিয়ে যাচ্ছে ওদের। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিন্তু সবাই এটা বুঝে যাচ্ছে যখন 5 মাস আছে ইলেকশনের বাকি, সেই সময় হঠাৎ করে 8 লক্ষ পুরোহিতের মধ্যে 8,000 পুরোহিতকে ভাতা দেওয়া, এ তো সবাই বুঝতে পারছে উদ্দেশ্য কি আছে। এতে আমি মনে করি যে ওর যে ইসলামিক তকমা যেটা ওর সরকারের মধ্যে ওর মধ্যে লেগে আছে, সেটা বিন্দুমাত্র তো সরবে না, উল্টো আক্রোশ মানুষের আরো বাড়বে, উল্টো আক্রোশ বাড়বে। আর সেই আক্রোশ তৃণমূল কংগ্রেসের আগামী দিন সর্বনাশ ডেকে আনবে। লাস্ট কোশ্চেন আমার, কলেজগুলোতে ভর্তি নিয়ে চরম দুর্দশা তৈরি হয়েছে। 97-98% মার্কস নিয়েও ভালো ভালো কলেজে ভর্তি হতে পারছে না। খুব বাজে কলেজেও দেখা যাচ্ছে 94-95% নাম্বার। এখন শিক্ষাবিদরা বলছে এই সরকারকে বারবার বলা সত্ত্বেও ওই সরকার সেন্ট্রাল অনলাইন সিস্টেম করছে না, ফলে এরকম একটা বিশৃঙ্খলা হচ্ছে। না, টোটালি অনলাইনে কারচুপি চলছে, অনলাইনে কারচুপি চলছে। আর সেই কারণে ভর্তিতে একই রকম অব্যবস্থা চলছে যা আগে চলতো, না এটা সেই টাকা খাওয়ার ব্যবস্থা একই রকম ভাবে চলছে। সেই জন্য আমি মনে করি যে সেন্ট্রালি ব্যবস্থারই দরকার নেই। একজন 4 জায়গায় অ্যাপ্লাই করলেও কি অসুবিধা ছিল? কিচ্ছু অসুবিধা নেই, যদি 2 নম্বরই না হতো। যদি অনলাইনে প্রপার ওয়েতে ভর্তির ব্যবস্থা হতো, কোনো সমস্যা হতো না, কোনো রকম কিচ্ছু হতো না। আসল কথা হচ্ছে গোড়ায় বড় তৃণমূল ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে যে কাটমানি আদায় করত, সেটা চরম বদনাম হয়ে যাওয়ার পরে অনলাইনের আড়ালে কাটমানি খাওয়ার ব্যবস্থা করেছে তৃণমূল। কিন্তু সেই অনলাইনের আড়ালেও যে কাটমানি ব্যবস্থা চলছে সেটা পরিষ্কারভাবে ধরা পড়ে গেছে। আর এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা যা আছে, তাতে একটি ছাত্র এক জায়গায় অ্যাপ্লাই করবে সেন্ট্রালি হবে, সেখানে না পেলে তখন কি করবে? সরকার কি গ্যারান্টি দিতে পারবে? আর এই সরকারের গ্যারান্টির কি মূল্য আছে? এই সরকারের মুখ্যমন্ত্রীর কথার কোনো মূল্য নেই, তো সরকারের অন্য মন্ত্রীদের কথার তো কোনো মূল্যই নেই। সেই কারণে আমি মনে করি যদি কাটমানি খাওয়ার ব্যবস্থা না থাকতো, অনলাইনে কারচুপির মাধ্যমে যদি ভর্তি তালিকা তৈরি না হতো, তাহলে কোনো সিস্টেমের অসুবিধা হতো না। যা ছাত্রছাত্রী আছে, কলেজের সংখ্যাও ঠিক আছে, ভর্তি হওয়ার ক্ষেত্রেও কোনো বড় সমস্যা হওয়ার কথা নয়। কারণ একটা বড় পার্সেন্টেজ ছাত্রছাত্রী যারা পাস করার পরেই অন্য রাজ্যে চলে যায়, এই রাজ্যে লেখাপড়া করে না। খুব মেধাবী ছাত্রছাত্রী যাদের একেবারে সামর্থ্য নেই তারা আলাদা, যাদের একটু সামর্থ্য আছে তারা আর পাস করার পরে এখানে পড়াশুনো করে না, তারা সঙ্গে সঙ্গে ভিন রাজ্যে চলে যায়, অন্য জায়গায় চলে যায়। অতএব একটা মন্ত্রী সিবিআই বললেই তো মুখ্যমন্ত্রীর চুল খাড়া হয়ে যাবে, সেই কারণে আমি সিবিআই বললাম না। হাইকোর্টের বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত হোক অনলাইন ভর্তির সিস্টেমের,
তাহলেই দেখতে পাবেন কিভাবে দুর্নীতি চরমভাবে সেই অনলাইন নিয়েও হতে শুরু করেছে। বেলা 11টায় বাগবাজার গঙ্গা ঘাটে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যারা শহীদ হয়েছে, তৃণমূলের হাতে খুন হয়েছে, সেই সমস্ত কার্যকর্তাদের জন্য তাদের আত্মার সদ্গতির উদ্দেশ্যে তর্পণের ব্যবস্থা হবে। আপনারা জানেন গত বছর বাবুঘাটে গঙ্গা ঘাটে এই তর্পণের ব্যবস্থা হয়েছিল এবং তর্পণে আমাদের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা উপস্থিত ছিলেন। আগামীকালের যে তর্পণ ঠিক 11টায় শুরু হবে, 11:30 শেষ হবে। ওই 11:30টার পর থেকে সময়ের যে নানা রকম বিধিনিষেধ থাকে, সেই বিধিনিষেধের ব্যাপার আছে। বিধিনিষেধ মানে সরকারি বিধিনিষেধ নয়, পঞ্জিকা বা এই সমস্ত বিধিনিষেধ আছে। সেই কারণে 11:30টার মধ্যেই কার্যক্রম শেষ করতে হবে। 11টা থেকে 11:30 পর্যন্ত বাগবাজার ঘাটে এই তর্পণের কার্যক্রমে আমাদের কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় জি উপস্থিত থাকবেন। আমরা যারা আছি আমরা তো থাকবই। সেই কারণে আমরা যে সমস্ত শহীদ এর পরেও যারা হয়েছে, অতীতেও যারা শহীদ হয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা বাগবাজার গঙ্গা ঘাটে তর্পণের ব্যবস্থা আগামীকাল 11টার সময় করেছি। এইটুকু আমার পক্ষ থেকে বলার আছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এর তীব্র নিন্দা করছি। এর থেকেই বোঝা যাচ্ছে তৃণমূলের নজর কত ছোট। যে এলাকাগুলোতে তৃণমূল ভোট পায়নি সেখানে বিজেপির এলাকা, ওখানে উন্নয়ন করার দরকার নেই। আর সেই উন্নয়ন কি? প্রধানমন্ত্রীর, কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন সেটা ওরা করতে দেবে না ওখানে। তার মানে নিজেদের তো মুরদ নেই উন্নয়ন করার। এখন প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার যে উন্নয়নের জন্য মানুষের কাছে বিভিন্ন প্রকল্প আছে সেটা ওরা করতে দেবে না। আরে আগামী দিনে তৃণমূলের তো কোথাও কিছু থাকবে না, সবই তো বিজেপির হয়ে যাবে। সেই কারণে উন্নয়ন আর ওদের করতে হবে না। যদিও এর বিরুদ্ধে একটি থানায় এফআইআর বিজেপির পক্ষ থেকে দায়ের করেছে এবং আমি মনে করি যে তৃণমূলের এই বক্তব্যের মধ্যে দিয়ে ওদের যে আসল চিন্তাধারা সেটা পরিষ্কার ফুটে উঠছে। মানুষের মধ্যে বিভাজনের দ্বারা উন্নয়ন, এটা পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তাই আগামী দিনে কোথাও তৃণমূল ভোট পাবে না, আর ওদের কোনো ক্ষমতাও থাকবে না, উন্নয়ন ওদের করতে হবে না। আগামী দিনে যা কিছু উন্নয়ন তা আমরাই করব। সেই কারণে এখন থেকেই ওরা ছুটি নিতে শুরু করেছে। বুঝতে পেরেছে আর তো উন্নয়ন করার সুযোগ পাবে না, সেই ধীরে ধীরে উন্নয়ন থেকে নিজেরা বের করে নিচ্ছে। আগামী দিন যা উন্নয়ন করার আমরা করব, সে তৃণমূল এলাকাতেও করব, কংগ্রেস এলাকাতেও করব, সিপিএম এলাকাতেও করব, বিজেপির এলাকাতে করব। মানুষ যেখানে বাস করে উন্নয়নের ক্ষেত্রে কোনো রং, কোনো ধর্ম, কোনো জাতি, কোনো বর্ণ ভারতীয় জনতা পার্টি কোথাও দেখেনি, পশ্চিমবাংলাতেও দেখবে না। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকটার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ। এনপি দ্যাট অ্যান্ড সন সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।